হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা কি শিখবো? আজকের ভিডিওতে আমরা শিখবো যে হাউ টু ফাইন্ড মাল্টি ব্যাগার স্টক, অর্থাৎ কিভাবে আমরা একটা মাল্টি ব্যাগার স্টককে সিলেক্ট করব নিচে থেকে। তো তার জন্য কিছু কি পয়েন্ট আছে, ওকে, তার জন্য কিছু কি আছে, কি পয়েন্ট আছে, যেগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে একটা মাল্টি ব্যাগার স্টককে খুঁজে বের করার জন্য। তো আজকে ভিডিওতে দেখবো কি এই যে কি পয়েন্ট গুলো আছে এইগুলোকে প্রথমে ডিসকাশন করবো, আর লাস্টে কিন্তু একটা আমি গোল্ডেন পয়েন্ট নিয়ে ডিসকাশন করবো। ওকে, একটা গোল্ডেন একটা কিন্তু পয়েন্ট আছে, যদি আপনারা সেই পয়েন্টটাকে ফলো না করেন তাহলে কিন্তু আপনারা কোনো মতেই একটা মাল্টিপ্যার স্টককে খুঁজে বের করতে পারবেন না। আর এই যে গোল্ডেন রুলটা আছে এটা কিন্তু সবাই কিন্তু ডিসকাশনে করে না। ওকে, কেউ কিন্তু এটা বলে না এই গোল্ডেন রুলটার ব্যাপারে, কিন্তু আমি সেটা আজকে আপনাদের সবাইকে বলবো, সেটা বলবো ভিডিওর লাস্টের দিকে। ওকে, তো চলুন এবার প্রথম দেখা যাক কিছু কি পয়েন্ট গুলো। তো দেখুন, প্রথম আমাদের কি পয়েন্ট, একদম প্রথম তো কি করবেন, একটা খাতায় কিন্তু একটা নোট করে লিখে রাখুন, যেগুলো পয়েন্ট আমি বলছি সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন। প্রথম পয়েন্ট কি, প্রথম পয়েন্ট হচ্ছে কি বিজনেস মডিউল। এবার বিজনেস মডিউলটা কি, যখনই কোনো স্টককে অ্যানালাইসিস করবেন প্রথম কাজ হচ্ছে কি সেই কোম্পানি কি, সেই কোম্পানিটি কিসের ব্যবসা করে এবং সেই ব্যবসা আগামী দিনে বাড়বে কিনা। সাপোজ ধরুন আপনি দুটো কোম্পানি আছেন, ওকে, একটা নাম হচ্ছে এ, একটা নাম হচ্ছে বি। এবার এ কোম্পানি কি করে, একটা প্লাস্টিকের ব্যবসা করে, মানে প্লাস্টিকের সব পলিথিন যে প্লাস্টিকগুলো হয় সেগুলো বানায়। আর যেটা বি আছে সেটা কি করে, পাওয়ারের ব্যবসা করে, পাওয়ার বলতে ইলেকট্রিক তৈরি করার ব্যবসা করে। ওকে, এইবার আপনারা বলুন কোনটা বেশি গ্রো করবে ইন ফিউচারে। কারণ আমরা সবাই জানি কি যে প্লাস্টিক কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক, প্লাস আমাদের মানুষের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক। তো এই প্লাস্টিকের ডিমান্ড যদি দেখেন আগামী দিনে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু এটা কি করবে, কমতে শুরু করবে। ওকে, কিন্তু যদি দেখেন ইলেকট্রিক জিনিসটা, এটা কিন্তু ইলেকট্রিক জিনিস কিন্তু আরো আগামী সময় বাড়বে, বিকজ ইলেকট্রিকের ডিমান্ড বাড়ছে। তারপরে ইলেকট্রিক গাড়িগুলো এখনো ঠিকঠাক করে লঞ্চ হয়নি, আগামী দিনে ইলেকট্রিক গাড়ির কি হবে, ডিমান্ড বাড়বে, তখন কিন্তু এই ইলেকট্রিকের দামটা বা ইলেকট্রিকের ডিমান্ডটা কিন্তু আরো বেশি বাড়বে। তার মানে কি এই এ এবং বি কোম্পানির মধ্যে সব থেকে বেশি গ্রো করবে কি বি কোম্পানি, তার বিজনেস মডেলটা আগামী দিনে গ্রো করবে সেই জন্য। তো যখনই কোনো স্টককে অ্যানালাইসিস করবেন প্রথমত দেখবেন যে সেই কোম্পানি কিসের ব্যবসা করে এবং আগামী সময়ে সেই ব্যবসাটা বাড়বে কিনা বা তার ডিমান্ড বাড়বে কিনা। ওকে, প্রথম কাজ কিন্তু আমাদের এটাই। এবার হচ্ছে দ্বিতীয় পয়েন্টটা আমাদের যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের যে ইন্ট্রেন্সিভ ভ্যালু। এবার ইন্ট্রেন্সিভ ভ্যালু জিনিসটা কি, দেখুন এটা কিন্তু ওয়ান অফ দ্য কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন্ট্রেন্সিভ ভ্যালু হচ্ছে সেই কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালু বা অ্যাকচুয়াল প্রাইস। এবার সাপোজ ধরুন আপনি কি করলেন, কোন একটা জায়গায় গেলেন, আপনারা জায়গা কিনবেন বা জমি কিনবেন। ওকে, এবার আপনি যখন জমি কিনবেন সে যখন একটা দাম আপনাকে বললো যে না এই জমির দাম সাপোজ ধরুন 30 লাখ টাকা, তখন আপনি কি করবেন, ডাইরেক্টলি কিনবেন? কিনবেন না। তখন আপনারা কি করবেন, যে আশেপাশে যে জায়গাগুলো আছে সেইগুলোর দামটাও শুনবেন, যে তার আশেপাশে জায়গার দাম কেমন। ধরুন সাপোজ কেউ বললো 25 লাখ টাকা, কেউ বললো 40 লাখ টাকা। ওকে, তো এরকম করে কি করবেন, আপনারা চারদিকে জায়গার দাম শুনে এবং নিচে থেকে বের করবেন যে না সবাই তো এত দাম বলছে, তার মানে কি এর অ্যাভারেজ দামটা যদি এত হয় তাহলে আমার পক্ষে লাভজনক হবে। তার মানে কি সেটা কিন্তু অ্যাভারেজ দাম বলতে এর অ্যাকচুয়াল ভ্যালু। এখানেও কিন্তু সেম, ইন্ট্রেন্সিভ ভ্যালু হচ্ছে কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালুয়েশন। সাপোজ ধরুন যদি দেখেন কোনো কোম্পানির ইন্ট্রেন্সিভ ভ্যালু বর্তমানে চলছে 150 টাকা, কিন্তু কোম্পানির কারেন্ট প্রাইস যদি চলে বর্তমানে 1500 টাকা, তাহলে কি সেটা সস্তা ভ্যালুয়েশন না হাই ভ্যালুয়েশন? অবশ্যই হাই ভ্যালুয়েশন, কারণ 150 টাকা তো অ্যাকচুয়াল দাম, কিন্তু বর্তমানে তার দাম হচ্ছে 1500 টাকা, তার মানে কি অনেকটা হাই ভ্যালুয়েশন কিন্তু বর্তমানে ট্রেড করছে। তার মানে কি যদি এরকম সিচুয়েশন হয় যে ইন্ট্রেন্সিভ ভ্যালু থেকে কারেন্ট ভ্যালু অনেকটা হাই, তাহলে কিন্তু সেটাকে কিন্তু আমরা সবসময় অ্যাভয়েড করি। এবার কতটা হওয়া উচিত, দেখুন সব থেকে বেস্ট হয় ইন্ট্রেন্সিভ ভ্যালু যত হবে তার নিচে যদি কোনো সময় দেখেন কোনো কোম্পানির প্রাইস ট্রেড করছে তাহলে কিন্তু সেটা সব থেকে সস্তা ভ্যালুয়েশন। ওকে, বাট এরকম খুবই কম হয়। তবে কি ইন্ট্রেন্সিভ ভ্যালু যত হবে তার আশেপাশেও যদি কোম্পানির কারেন্ট প্রাইস চলে তাহলেও কিন্তু সেটা একটা ভালো ভ্যালুয়েশন মানা হবে।
ওকে, যেমন যদি একটা এক্সাম্পল দেখায় আপনাদের, দেখুন এখানে কি আছে যদি লক্ষ্য করেন, এটা হচ্ছে কি কারেন্ট প্রাইস, কারণ কোম্পানির অ্যাকচুয়াল দাম কত এটা। এবার দেখুন ইন্টারেস্ট ভ্যালু কত এইখানে, তার মানে কি কোম্পানির ইন্টারেস্ট ভ্যালু আর কারেন্ট প্রাইস ধরতে গেলে কিন্তু অনেকটা কাছাকাছি, তার মানে কি এটা কিন্তু আমরা হাই ভ্যালুয়েশন বলবো না। এটা কিন্তু যেহেতু অনেকটা কাছাকাছি আছে, তার মানে তার অ্যাকচুয়াল যে দামটা হওয়া উচিত তার অনেকটা কাছাকাছি ট্রেড করছে, তার মানে কি এটা একটা ঠিকঠাক ভ্যালুয়েশন আছে। ওকে, তো এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন যে ইন্টারেস্ট ভ্যালু কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা গেল আমাদের কি পয়েন্টের দ্বিতীয় পয়েন্ট। যেটা তৃতীয় পয়েন্ট সেটা কি, সেটা হচ্ছে আমাদের মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ জিনিসটা কি, মার্কেট ক্যাপ হচ্ছে যে কোম্পানিকে আমি অ্যানালাইসিস করছি সেই কোম্পানিটাকে যদি আমি পুরোটা কিনতে চাই তাহলে টোটাল কত টাকা লাগে, সেটাই হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ। এবার মার্কেট ক্যাপ কত হতে হবে, দেখুন মার্কেট ক্যাপ বেশি যাতে বড় না হয়, বেশি যাতে ছোট না হয়, মিডিয়াম থাকে। মিডিয়াম বলতে স্মল ক্যাপ আর মিড ক্যাপ যে কোম্পানিগুলো আছে সেইগুলোকেই মূলত কিন্তু আমরা এখানে অ্যাডভান্টেজ দেব বা প্রেফারেন্স দেব। কেন, সাপোজ ধরুন কোনো একটা স্টককে খুঁজলেন আপনারা, এটা লার্জ ক্যাপ স্টক, তো লার্জ ক্যাপ স্টকে দেখবেন লার্জ ক্যাপ স্টক কিন্তু মাল্টি ব্যাগার কিন্তু খুবই কম দেয়। কেন কম দেয়, তারা কিন্তু এক সময় কি করেছে, এক সময় তারা কিন্তু মাল্টি ব্যাগার দিয়েছে, কারণ তারাও তো এক সময় স্মল ক্যাপ ছিল, তারা স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে আসতে মিড থেকে লার্জ ক্যাপে আসবে, কি তারাও কিন্তু এক সময় মাল্টি ব্যাগার দিয়েছেন। তো সেকেন্ড টাইম মাল্টি ব্যাগার দেওয়া কিন্তু খুবই কিন্তু অসুবিধা হতে পারে তাদের জন্য। সেজন্য কি যারা এখন স্মল ক্যাপ বা মিড ক্যাপে এখন আছে তারাই কিন্তু আগামী সময় একটা মাল্টিপ্লিকেটর দিবে, সেজন্য কি আমরা স্মল ক্যাপ আর মিড ক্যাপের যে কোম্পানিগুলো আছে তাদেরকে প্রিফারেন্স দেব। এটা গেল কি আমাদের থার্ড কি পয়েন্ট। যেটা ফোর্থ কি পয়েন্ট সেটা কি, সেটা হচ্ছে আমাদের পিই রেশিও, আর ফিফথ হচ্ছে কি ইন্ডাস্ট্রি পি রেশিও। তো এই দুটো করে আমরা ডিসকাশন করছি। পি রেশিও জিনিসটা কি, পি বলতে প্রাইস টু আর্নিং রেশিও। এবার পি রেশিও বলতে আমরা কি বুঝি, এর ফুল হচ্ছে কি প্রাইস টু আর্ন রেশিও। সাপোজ ধরুন কোনো কোম্পানি যদি পি 15 হয়, তার মানেটা কি, তার মানে কি আমি সেই কোম্পানির কাছ থেকে 1 টাকা কামানোর জন্য আমি ওকে 15 টাকা দিচ্ছি। এবার আপনারা বলতে পারেন আরে 1 টাকার জন্য 15 টাকা দিচ্ছি, এটা তো অনেক হাই। এখানেই কিন্তু আপনাদের বুঝতে হবে। এবং অনেকে কি বলবে, অনেকে বলবে যে যদি কোনো কোম্পানির পি 1 হয় বা 2 হয় তাহলে বেস্ট। দেখুন সেটা তো বেস্ট, বাট এরকম কোম্পানি কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। কারণ কোনো কোম্পানির পি 1 চলছে বা 2 চলছে এরকম কোম্পানি যদি আপনারা খুঁজতে যান তাহলে হয়তো আপনারা খুঁজেই পাবেন না, হয়তো খুবই কম আসবে, ঠিক আছে। তো সেখানে আমরা কি করব, কারণ এক সময় দেখবেন অনেক কোম্পানির কি হয় পিটা অনেক বেশি থাকে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সে একটা মাল্টি ব্যাগার দেয়। কিভাবে, এর জন্য আপনাকে কি করতে হবে, যে দেখুন কোম্পানির পি যতই হোক না কেন, ইন্ডাস্ট্রি পি যত হবে, ইন্ডাস্ট্রি পিটাতে কোম্পানির পি, ইন্ডাস্ট্রি পিটাতে কোম্পানির পি কম হয়। মানে সাপোজ ধরুন কোনো কোম্পানির পি চলছে, মানে স্টকের পি চলছে 15, ওকে। এবার তার যে ইন্ডাস্ট্রি পি হয় সেই ইন্ডাস্ট্রি পি সাপোজ চলছে কত, এই ধরুন 10, ওকে। তার মানে কি ইন্ডাস্ট্রি পি থেকে কোম্পানির পি অনেকটা বেশি, তার মানে কি এটা ভ্যালুয়েশন কিন্তু হাই, আমরা এটাকে অ্যাভয়েড করব। এবার কোম্পানির পি সাপোজ ধরুন 15, কিন্তু ইন্ডাস্ট্রি পি হচ্ছে 30, তার মানে কি কোম্পানির থেকে ইন্ডাস্ট্রির থেকে কোম্পানির পি অনেকটা কম, তার মানে কি এটা কিন্তু অনেকটা লো ভ্যালুয়েশনে ট্রেড করছে। তো এরকম যদি আমরা পি দেখতে পাই তাহলে কিন্তু আমরা সেই স্টককে প্রিফারেন্স দেব। যদি আমরা দেখি কেমন দেখতে হবে, দেখুন এখানে যদি এখানে দেখেন এখানে কি হয়েছে, স্টকের পি কত 17.7, দেখুন লেখা আছে কি ইন্ডাস্ট্রি পি মানে 17.7, তার মানে কি দুটোই কিন্তু সিমিলার, তার মানে কি ভ্যালুয়েশন কিন্তু হাই না, লো ভ্যালুয়েশন আছে। যদি কাছাকাছিও বা সেমও থাকে তাহলেও কিন্তু সেটাকে আমরা প্রেফারেন্স দেবো, বাট যদি ইন্ডাস্ট্রি থেকে কোম্পানির পিটা বেশি হয় তাহলে কিন্তু আমরা সেটাকে অ্যাভয়েড করব। ওকে, এটা গেলো কি, এটা গেলো আমাদের ফিফথ, ফোর্থ অ্যান্ড ফিফথ কি পয়েন্ট। যেটা সিক্স কি পয়েন্ট তার নাম কি, সেটা হচ্ছে আমাদের ইপিএস। ইপিএস মিনস কি, আর্নিং পার শেয়ার। ইপিএস হচ্ছে কি আর্নিং পার শেয়ার, মানে পার শেয়ারে কতটা আর্নিং হচ্ছে সেটাকে বলা হয় ইপিএস। দেখুন ইপিএস যত বেশি হবে তত ভালো,
এখানে কোনো নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই যে না এতটা অ্যামাউন্টই হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যদি দেখেন ইপিএস বাড়ছে আস্তে আস্তে, কোয়ার্টার অন কোয়ার্টার যে রেজাল্টগুলো কোম্পানির আসে, যদি দেখেন কোয়ার্টার অন কোয়ার্টার ইপিএস বাড়ছে, তাহলে কিন্তু একটা পজিটিভ সাইন, সেটাকে কিন্তু আমরা প্রেফারেন্স দেবো। বাট যদি দেখেন কোম্পানির রেজাল্ট তো ভালো আসছে বাট ইপিএস কমছে, ইপিএস কমছে মানে কি, সেটাকে কিন্তু আমরা সবসময় অ্যাভয়েড করবো। আর্নিং পার শেয়ার কমছে, ওকে, তার মানে কি এটাকে সবসময় অ্যাভয়েড করবো। যখনই আমরা কোনো স্টকে বা কোন কোম্পানিকে অ্যানালিসিস করবো, ইপিএস কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। ওকে, ইপিএস যাতে আস্তে আস্তে বাড়ে, যাতে না কমে। ওকে, এটা হলো আমাদের কি সিক্স কি পয়েন্ট। যেটা সেভেন, তার নাম কি, তার নাম হচ্ছে কি আমাদের ডেপ্থ। এটা কিন্তু মেন কোম্পানি। ডেপ্থ জিনিসটা কি, ডেপ্থ বলতে লোন। এবার লোন যত কম হবে তত কোম্পানির পক্ষে ভালো। ওকে, সাপোজ কোনো একটা কোম্পানি আছে, তার মার্কেট ক্যাপ হচ্ছে সাপোজ ধরুন 500 কোটি টাকা মার্কেট ক্যাপ, 500 কোটি মার্কেট ক্যাপ সিআর। ওকে, এবার 500 কোটির কাছে যদি 10 কোটি বা 100 কোটি যদি লোন থাকে, তাহলে কিন্তু আমরা সেটাকে প্রেফারেন্স দিই। যদি 500 কোটি জায়গায় দেখালো 1000 কোটি কি আছে, লোন আছে বা ডেপ্ট আছে, তাহলে কিন্তু আমরা সেটাকে অ্যাভয়েড করবো। কারণ সে যদি পরবর্তীতে এই ডেপ্টটা শোধ করতে না পারে, তাহলে যদি 500 কোটি টাকা দিয়েও দেয়, তাও কিন্তু তার উপরে 500 কোটি আরো এক্সট্রা থাকবে। তার মানে কোম্পানিটা কিন্তু ডুবে যাবে যদি এরকম লোন থাকে বা লোন শুধু শোধ করতে না পারে। সেই জন্য কি হবে, সেই জন্য ডেপ্ট যেটা হবে সেটাতে তার মার্কেট ক্যাপের থেকে কম হয়। এবং এখানে একটা রেশিও আছে যে ওয়ান, ওয়ান বলতে কি, ওয়ান বলতে কোম্পানির মার্কেট ক্যাপ যত হবে তার থেকে যাতে যদি নিচে রেট করে, তাহলে কি ওই ওয়ানের মধ্যেই আসে। ওকে, ডেপ্ট যাতে কম হয়। এবার যদি এক্সাম্পল দেখি আমরা, দেখুন এক্সাম্পল এখানে কি হয়েছে, এখানে কত ডেপ্ট, দেখুন ডেপ্ট কত, 39,495 কোটি হচ্ছে ডেপ্ট। বাট মার্কেট ক্যাপ কত, 2,25,380 কোটি। আর যদি দেখেন ডেপ্ট টু ইকুইটি রেশিও 0.70, আমি কি বলেছি, একের নিচে যাতে ট্রেড করে, একের নিচে ট্রেড করলে খুব ভালো। দেখুন কত, 0.70, মানে কি এটা কিন্তু সেরকম ডেপ্ট নেই, একটা ডেপ্ট ফ্রি কোম্পানি বলতে পারি আমরা। ওকে, তো এরকম ডেপ্টকেই আমরা কি করব, প্রেফারেন্স দেবো, যাতে এইখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্ট যাতে একের যাতে বেশি না হয়। ওকে, এটা গেল আমাদের কি 7 পয়েন্ট। যেটা 8 নম্বর পয়েন্ট, সেটা কি, সেটা হচ্ছে আমাদের আর ও ই। এবার আর ও এর ফুল ফর্ম কি, রিটার্ন অন ইকুইটি। মানে ইকুইটিতে সেই কোম্পানি কতটা রিটার্ন দিতে পারছে ইয়ারলি বেসিসে। তো এখানে রিটার্ন অন ইকুইটি মিনিমাম যাতে 15% হয়। ওকে, 15% যাতে কম না হয়, যদি 15% কম হয় তাহলে সেটাকে একটা নেগেটিভ মানে সাইন মানা হয়। তো মিনিমাম যাতে 15% হয়, আর ও ই মানে রিটার্ন অন ইকুইটি। ওকে, আর সেকেন্ড পয়েন্ট কি আছে, সেকেন্ড পয়েন্ট কি, আর ও সি। এটা কি হবে, আর ও সি বলতে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। দেখুন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে আর ও ই যত হবে তার থেকে যাতে আর ও সি একটু বেশি হয়, কম যাতে না। যদি কম হয় তাহলে কিন্তু একটা নেগেটিভ সাইন। সাপোজ ধরুন আর ওই হচ্ছে 15, এখানে আর ও সি 16 কিংবা 17 হলেও চলবে, বাট এই 15-র নিচে যাতে না হয়। যদি 15-র নিচে হয় তাহলে কিন্তু সেটা একটা নেগেটিভ সাইন। ওকে, সবসময় মাথায় রাখবেন যে কোনো কোম্পানির আর ওই মিনিমাম 15 হতে হবে, আর আর ও সি কি হবে, তার আর ও ই যত থাকবে তার থেকে যাতে বেশি থাকে আর ও সি ই। তার মানে আর ও ই যদি 15 হয়, আর ও সি সবসময় এর বেশি হতে হবে। বেশি বলতে 18 হলো, 19 হলো, মানে ওকে, মানে 15 যাতে বেশি হয়, কম হলে কিন্তু সেটা একটা নেগেটিভ সাইন। এটা গেলো কি আমাদের 9 নম্বর পয়েন্ট। যেটা 10 নম্বর পয়েন্ট, সেটা কি, সেটা হচ্ছে আমাদের প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার হোল্ডিং জিনিসটা কি, কোম্পানির অ্যাকচুয়াল যারা মালিক, প্রোমোটার বলতে কি, কোম্পানির যারা অ্যাকচুয়াল মালিক। সাপোজ ধরুন আপনি একটা কোম্পানিকে স্টার্ট করলেন, সেই কোম্পানির মালিককে আপনি, আপনাকে এখানে বলা হচ্ছে কি প্রোমোটার। এবার কোম্পানির প্রোমোটার মিনিমাম 60% বেশি হয়, গ্রেটার দেন 60। সাপোজ ধরুন আপনি কোনো একটা কোম্পানিকে শুরু করলেন, ওকে, আপনি কি হলেন সেই কোম্পানির প্রোমোটার। এবার সেই কোম্পানিতে যদি আপনারই হোল্ডিং কম থাকে, এবার সেই কোম্পানিতে যদি আপনারই হোল্ডিং কম থাকে,
তাহলে কি বলছে, তাহলে বলছে যে আপনার নিজের কোম্পানির উপরে বিশ্বাস নেই। ওকে, তার মানে কি, যখনই কোনো স্টককে অ্যানালাইসিস করবেন সবসময় দেখবেন যে প্রমোটার হোল্ডিং যাতে মিনিমাম 60%-এর উপরে হয়, যদি এর নিচে হয় তাহলে কিন্তু আমরা সেটাকে অ্যাভয়েড করব। ওকে, এটা গেল আমাদের কি 10 নম্বর পয়েন্ট। যেটা 11 নম্বর পয়েন্ট সেটা কি, সেটা হচ্ছে পিইজি রেশিও, অর্থাৎ প্রাইস আর্নিং গ্রোথ রেশিও। দেখুন, পিইজি রেশিও কিন্তু অনেকটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কি পয়েন্ট। পি রেশিও মানে পিইজি রেশিও 1-এর নিচে থাকে, 1-এর নিচে থাকে মানে এখানে কি বলে, 1 কিন্তু একটা নাম্বার। যদি কোনো কোম্পানির পিইজি রেশিও 1-এর নিচে হয়, 1 বলতে 0.15 বা 0.17, অর্থাৎ যদি 1-এর নিচে হয় কোনো কোম্পানির পিইজি রেশিও, তাহলে বুঝতে হবে যে সেই কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু অনেকটা সস্তা। ওকে, যদি এক্সাম্পল আমরা দেখি, যদি এখানে দেখেন কি হচ্ছে, এটা কি পিইজি রেশিও, এখানে কি আছে 0.27। আমি কি বলেছি, 1-এর নিচে থাকা সব থেকে বেস্ট। এখানে 0.27 মানে কি, এটা কিন্তু ভ্যালুয়েশন কিন্তু বর্তমানে অনেকটা সস্তা। এটা গেল কি 11 নম্বর পয়েন্ট। 11 নম্বর পয়েন্ট কি হবে, পেগ রেশিও যাকে বলে, পিইজি রেশিও সবসময় 1-এর নিচে থাকে। যেটা 12 নম্বর পয়েন্ট সেটা কি, সেটা হচ্ছে আমাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এখানে কি আছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলতে, আপনাদের দেখতে হবে যে কোয়ার্টার অন কোয়ার্টার শেয়ার হোল্ডিং প্যাটার্নে কি চেঞ্জেস বলতেন। সাপোজ ধরুন আপনি দেখছেন কোয়ার্টার অন কোয়ার্টার দেখছেন যে যারা বড় বড় ইনস্টিটিউশন মানে এফআইআই বা ডিআইআই বা প্রোমোটার কি করছে, কোয়ার্টার অন কোয়ার্টারে হোল্ডিং কমাচ্ছে, বাট রিটেল ট্রেডাররা হোল্ডিং বাড়াচ্ছে। তো এরকম যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু আমরা সেটাকে সবসময় অ্যাভয়েড করব। ওকে, কারণ যারা বড় বড় ইনস্টিটিউশন তারা যদি কোনো কোম্পানি থেকে বেরিয়ে যায় তাহলে বুঝতে হবে যে কোম্পানির আগামী সময়ে কিছু নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে, বিকজ যারা বড় বড় ইনস্টিটিউশন তাদের কাছে কিন্তু কোম্পানির ভিতরের খবর থাকে। ওকে, যদি কোনো কোম্পানির দেখেন এফআইআই বা ডিআইআই বা প্রোমোটার যদি হোল্ডিং কমাতে থাকে আর রিটেলটা যদি হোল্ডিং বাড়াতে থাকে তাহলে সেটাকে আমরা অ্যাভয়েড করবো। আর যদি এর উল্টোটা হয়, উল্টো বলতে প্রোমোটার যদি হোল্ডিং আস্তে আস্তে বাড়ায় বা এফআই ডিআই হোল্ডিং বাড়ায় এবং রিটেল ট্রেডার যদি হোল্ডিং আস্তে আস্তে কমায়, তাহলে সেটাকে কিন্তু আমরা প্রেফারেন্স দেবো। কারণ বড় বড় ইনস্টিটিউশন তখনই কোনো স্টকে হোল্ডিং বাড়ায় যখন সেই কোম্পানির আগামী সময় কোনো পজিটিভ জিনিস আসবে। ওকে, তো এরকম যদি তৈরি হয় বা এরকম যদি কোনো রকম স্টকে দেখতে পাই তাহলে কিন্তু আমরা সেটাকে অবশ্যই প্রেফারেন্স দেব। এটা হলো কি, এটা হলো আমাদের 12 নম্বর পয়েন্ট। আমাদের যেটা লাস্ট পয়েন্ট সেটা কি, সেটা হচ্ছে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। এবারে আমাদের দেখতে হবে যে কোয়ার্টার অন কোয়ার্টার বা মিনিমাম ইয়ার অন ইয়ার আপনাকে দেখতে হবে, মিনিমাম 5 বছরের কিন্তু আপনাকে রেজাল্ট দেখতে হবে যে সেই কোম্পানিটা প্রফিট করতে পারছে কিনা। মানে লাস্ট 5 ইয়ার দেখতে হবে যে আস্তে আস্তে করে প্রফিট বাড়ছে কিনা। যদি প্রফিট বাড়ে তাহলে বুঝতে হবে যে না, আগামী সময়ে এই কোম্পানিটা আমাদের ভালো একটা রিটার্ন দিতে পারে। আর যদি প্রফিট লাস্ট 5 ইয়ার্সে কমতে থাকে, ডাউন যেতে থাকে, তাহলে কিন্তু আমরা সেটাকে অ্যাভয়েড করি। ওকে, তো এই যে কয়েকটা আমি পয়েন্ট বললাম বা এই যে 13টা পয়েন্ট আমি বললাম, যদি এই 13টা পয়েন্ট কোনো স্টকে একদম ঠিকঠাক ভাবে ম্যাচ করে তাহলে কিন্তু সেই স্টকটি বা সেই কোম্পানিটি কিন্তু আগামী সময়ে আমাদের একটা ভালো র্যালি দেখাতে পারে, ইভেন একটা কিন্তু মাল্টি ব্যাগার রিটার্ন কিন্তু আমাদের দিতে পারে আগামী সময়ে। ওকে, তো এর মধ্যে যদি একটা পয়েন্টও মিস হয় তাহলে কিন্তু সেটাকে আমরা অ্যাভয়েড করব, সব কটা পয়েন্ট যাতে ফুলফিল হয়। ঠিক আছে, তো এটা কি করবেন, আপনারা একটা খাতায় নোট করে লিখে রাখুন। আর আমি লাস্টে বলছিলাম একটা গোল্ডেন রুল নিয়ে ডিসকাস করছি কি, দেখুন গোল্ডেন রুল হচ্ছে কি, যে সাপোজ ধরুন কোনো একটা স্টককে আপনি আইডেন্টিফাই করলেন যে যে স্টকের সবকিছু কিন্তু একদম পারফেক্ট ঠিক হয়েছে, কিন্তু সেই সময় দেখা গেল তার যে টেকনিক্যাল টেকনিক্যাল মিনস তার যে চার্টটা, সেই চার্টটা যদি সেই সময় ভালো না থাকে, যদি চার্ট চার্ট বলতে তার যদি টেকনিক্যাল চার্ট যদি ভালো না, CHART চার্ট যদি ভালো না থাকে সেই সময়, তাহলে কিন্তু সেই স্টকটি রিটার্ন দিতে পারবে না। অর্থাৎ আপনাকে এইগুলোর সঙ্গে কিন্তু চার্টকেও দেখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা গোল্ডেন রুল
যেটা কিন্তু আপনাকে কেউ বলবে না, বিকজ এমন অনেক কোম্পানি আছে যে কোম্পানির ফান্ডামেন্টাল অনেক ভালো বাট টেকনিক্যালি কিন্তু অনেক খারাপ, যার জন্য কিন্তু লাস্ট কয়েক মাস থেকে কিন্তু স্টক কোনো রিটার্ন নেই। ওকে, তো আপনাকে কিন্তু টেকনিক্যালও দেখতে হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আজকে একটা ভিডিও, আই হোপ আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনারা জানতে চান যে টেকনিক্যাল ভার্সেস ফান্ডামেন্টাল কোনটা বেস্ট, যদি এরপরে ভিডিও চান অবশ্যই কমেন্টে বলুন, আমি অবশ্যই আপনাদের উপরে একটা এরপরে ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে।